আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। কিন্তু প্রথম দিন থেকেই নিহত চিকিৎসকের পরিবার থেকে সতীর্থ সবাই জোরালোভাবে একটাই দাবি করে আসছেন, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। শিয়ালদা আদালতের বিচারকের নির্দেশনামার নানা অংশ থেকে সেই সন্দেহ আরও জোরালো হচ্ছে। 32 নম্বর পাতায় আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেছেন, দেহ উদ্ধার হওয়ার পর তিনি তড়িঘড়ি ফোন করেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। এরপর কল ব্যাক করেন সন্দীপ ঘোষ। ওই সাক্ষী তার বয়ানে বলেছেন, ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। তখন ওই সাক্ষী বলেন, ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে, তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না। এভিডেন্সে রেকর্ড করেছেন PW6 যিনি ডক্টর আর কি এক্সামিন হয়েছেন আর কি, উনি বলেছেন যে ওনাকে বলেছিল যে সঙ্গে সঙ্গে ওটা মর্গে পাঠিয়ে দিতে, কিন্তু তিনি বলেন যে অলরেডি পুলিশকে জানানো হয়েছে, পুলিশ যতক্ষণ না ইনভেস্টিগেট করছে ততক্ষণ পর্যন্ত ডেড বডি মর্গে পাঠানো যাবে না। সেটা এভিডেন্সে আছে এবং জজ সাহেব সেটা রেকর্ডও করেছেন আর কি। মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান তার যে প্রথম রিয়াকশন হওয়া উচিত, সেই রিয়াকশনের সঙ্গে প্রতিক্রিয়ার সঙ্গে এটা মানানসই নয়। প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত যে আমাদের কোনো চেষ্টা করা উচিত কিনা, যাতে মেয়েটি এখনো বেঁচে আছে কিনা, বাঁচানোর কোনো সুযোগ আছে কিনা। তারপরে সেটা পুলিশকে খবর দেওয়া উচিত। এরপরে পুলিশ তাকে মর্গে নিয়ে যাবে বা কি করবে, এটা পুলিশের কাজ। কখনোই একজন প্রশাসনিক প্রধান এই যে কথাগুলি বলেছেন, এটা নিয়ে আমাদের যে ট্রায়াল কোর্ট সেখানেও এই প্রশ্ন উঠেছে। নিহত চিকিৎসকের পরিবারের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেলের এক অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে তাদের জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন, হয়তো পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। বিচারকের নির্দেশনামার 33 নম্বর পাতা অনুযায়ী এক সাক্ষী তার বয়ানে জানিয়েছেন কেন নিহত চিকিৎসকের বাবাকে বলা হলো মেয়ে আত্মহত্যা করেছে, তার প্রতিবাদ করেন তিনি। সেই মুহূর্তে যারা ওখানে ছিল সেটা তাদের দায়িত্ব ছিল আর কি, কোনো তদন্ত না করে এরকম করে হঠাৎ করে বলে দেওয়া যে এটা সুইসাইড, এই প্রচেষ্টা ছিল না, এটাও যেরকম বলা যাচ্ছে না। এবং তারা ডাক্তার আর কি, তারা তো দে আর মোস্ট এক্সপার্ট, তারাই বলতে পারতো যে যেহেতু কিছু মার্ক অফ ইনজুরি ছিল আর কি গলাতে, নাকে এবং মুখে, হ্যাঁ, সেই জন্যই হয়তো তারা বলতে চায়নি যে এটা সুইসাইড। অ্যানাটমি বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস তার সাক্ষ্যে জানিয়েছেন, মৃতদেহ বিকেল 5:10 মর্গে পৌঁছয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টালা থানার বিশেষ অনুমতিতে ময়নাতদন্ত করা হয়। বিচারকের নির্দেশনামার 23 নম্বর পাতায় নিহত তরুণী চিকিৎসকের পারিবারিক বন্ধুর বয়ানে বলা হয়েছে, তড়িঘড়ি শেষকৃত্য খুবই সন্দেহজনক এবং মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করেন, যা প্রত্যাখ্যান করে পরিবার। আমরা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। আগে তো অন্য একটা গাড়ি করে সব দেহবাহী গাড়ি এবং কাকু বেরিয়ে যায়, এবং তখন গিয়ে দেখি যে প্রচুর পুলিশ ঘিরে রেখেছে ওই যেখানটা ক্রিমেশনের যে জায়গা। তারপরে যখন এই ঘটনা ঘটে, তারপরে যখন সমস্ত হয়ে যায়, আমরা যখন বেরোই তখন দেখি জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। এটা একটা অতি সক্রিয়তা তো মনে হয়েছেই। এবং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। ডক্টর তমনাশ চৌধুরীর কাছে যাব। ডক্টর চৌধুরী, আপনারা স্পেসিফিক দাবিতে এই আন্দোলনের রাস্তায় ছিলেন। একটা হচ্ছে সঞ্জয় রায় একাই কাজ করতে পারে না, কেন এই খটকা আমাদের আজও আছে। PM রিপোর্ট দেখিয়ে বলবো যে 25টা আঘাতের চিহ্ন, 16টা শরীরের বাইরে, 9টা শরীরের ভেতরে, একা সঞ্জয়ের পক্ষে ঘটাতে তার পক্ষে সম্ভব না, এই প্রশ্ন এখনও আছে। পেছনে কারা, সঙ্গে কারা? সঞ্জয়কে বাঁচাতেই কি 14 তারিখ হামলা হয়েছিল আরজিকরে, এই প্রশ্ন আপনারা তুলেছেন। সঞ্জয়ের সঙ্গে যুক্ত কোনো কারণেই শৌচাগার ভাঙা হয়েছিল ঘটনাস্থল লাগোয়া, এই প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় সবথেকে বড় প্রশ্ন, আপনারা সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন, সেটা পেলেন না। বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় বললেন মাননীয় বিচারক। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইয়ের
বা বিচার চাওয়ার যে রাস্তা কতটা দীর্ঘ মনে হচ্ছে এখনো? আসলে এই লড়াইটা শুধু ধর্ষক আর খুনির বিরুদ্ধে না, এই লড়াইটা একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, এবং আমরা মনে করি এই লড়াই দীর্ঘস্থায়ী। কারণ এই ঘটনা যদি বিরল না হয়ে থাকে, একজন কর্মরতা চিকিৎসক কর্মরত, সেটা হচ্ছে অবস্থায়, হাসপাতাল, একদম কর্মক্ষেত্রে হাসপাতালে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী থাকে না, নার্স থাকে না, সেখানে রোগী থাকেন, আমার আপনার বাড়ির মা বোনেরা থাকেন, দাদা দিদিরা থাকেন, তাদের বাড়ির লোকেরা থাকেন, তাদের সুরক্ষার প্রশ্ন। একজন বাহিনীরই একটি অংশ সিভিক ভলেন্টিয়ার, যার রক্ষা করার দায়িত্ব, সে চলে গেল এরকম একটি নৃশংস ঘটনা ঘটাতে এবং ঘটালো, হত্যা করলো, যার সাথে আমরা মনে করি আরও অনেকেই জড়িত, যদিও আজকে যার শাস্তি হয়েছে সে তো জড়িত আছেই। এই অবস্থায় এই ঘটনা যদি বিরল না হয়, তার সাথে আরেকটা কথা, একজন চিকিৎসক এর মৃত্যু শুধু একজন চিকিৎসকের মৃত্যু নয়, এই চিকিৎসক তার জীবনে অনেক মানুষের জীবন দিতে পারত। তার সেদিন 36 ঘন্টা ডিউটি ছিল, সে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে সেই তার কর্মস্থলে ধর্ষিত হলো, খুন হলো। এটা যদি রেয়ার কেস না হয়, আমার মেয়ের মৃত্যুর পর আমি যে লড়াই দেখেছি, যে প্রতিবাদ দেখেছি, আমি তো এতদিন জানতাম মানুষের হয়তো মেরুদণ্ডই নেই, কিন্তু আমি দেখেছি সেদিন অনেক যারা অতি ভালো মানুষ নীরব থেকেছিল, তারাও সেদিন রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করতে শিখেছিল আমার মেয়ের মৃত্যুর পর। তাহলে এটাকে যে জাজ রেয়ার কেস মনে করছেন না, সিবিআই সেই তথ্য প্রমাণ আনতে পারেনি সামনে, সেই জন্যই এটা সিবিআই এর ব্যর্থতা বলে আমি মনে করব। যখন এই রায়টা বেরোলো, সবাই একটাই প্রশ্ন, আপনার কি এত খুশি আমাদের হওয়া এ জীবনে আর হবে না? আর ঘরের মেয়েকে হারিয়ে কোনো রায়, কোনো বিচারই আমাদেরকে খুশি করতে পারবে না। হ্যাঁ, অপরাধ যেটা হয়েছে, আমরা মনে করি না যে সে একাই অপরাধ করেছে। তো সেখানে দাঁড়িয়ে একজন যে তার সাময়িক একটা বিচার হয়েছে সেটা আমরা শুনেছি, কিন্তু যে ও একা দোষী বা আর কেউ নেই, এটা যতদিন না আরও যারা মাথায় বসে আছেন তারা যতদিন না তারা ধরা পড়ছে বা প্রকৃত অর্থে যতদিন না তাদের বিচার হচ্ছে, আমরা এটাকে জাস্ট একটা স্টেপ, আমরা আরও যে আমাদের দীর্ঘ লড়াই, এই লড়াইটাকে যে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার একটা ধাপ হিসেবেই আমরা এটাকে দেখি। এই প্রথম পদক্ষেপে, প্রথম স্টেপে কোনো প্রশ্ন রইল কি আজকের রায়ের? প্রশ্ন তো আমাদের অনেক প্রশ্ন, আমাদের প্রতিটা স্তরে 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 প্রশ্ন রয়েছে, যার কোনোটাই আমরা কোনো উত্তর পাইনি। আমরা যেটা বুঝতে পারছি যে তাকে একটা সামনে দাঁড় করিয়ে, স্কেপগোট যাকে বলা হয়, দাঁড় করিয়ে পুরোটাই সাজানো ঘটনা, এটা সাজানো, এটা সাজানো হয়েছে, এটা সাজিয়ে তাকে একটা রায় দিয়েছে। এই রায় নিয়ে এখন সবাই যারা মাতামাতি করছে, কেউ বলছে যে এটা হলে ওটা হতো, কিন্তু আমাদের মনে প্রচুর প্রশ্ন, সেগুলো নিয়েই আমরা পরবর্তীকালে লড়াই চালিয়ে যাব। আমাদের লড়াই সবে শুরু হয়েছে। অফিসিয়ালি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার রক্ষা করা যার কাজ, সব অর্থে যে রক্ষক, আমি বলছি এটা কেন বিরলের মধ্যে বিরলতম নয়? আমি জানি না, আমি আইনের বিষয়ে আমার কোনো ডিগ্রি নেই, আমার জ্ঞান নেই, তুমি বলো যে কি হলে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হতো। সিভিক ভলেন্টিয়ার যখন কোনো ঘটনা ঘটাচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব না যে এই ঘটনার দায়িত্ব যারা সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করছেন তাদের উপরেও বর্তায়? প্রশ্নগুলো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলোকে প্রুভ করতে হয়। প্রুভ করবেন কে? প্রসিকিউশন। এখানে প্রসিকিউশন কে সিবিআই, তারা তদন্ত করেছেন। আমি যার জন্য প্রথম থেকেই বলছিলাম, আমার মনে হয় আমি যেমন বলেছি, এরকম প্রচুর নাগরিক, অনেক নাগরিকই কথা বলেছেন যে এই মামলাটির সঙ্গে খুন এবং ধর্ষণের বিচার যেমন জড়িত, তার সঙ্গে এই ট্যাম্পারিং অফ এভিডেন্সের যে বিচার, সেটা করাও খুব জরুরি ছিল। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়নি, ফলে বিরলের মধ্যে বিরলতম প্রতিষ্ঠিত করার প্রশ্নে যে বিচারক সেখানে রায় দিচ্ছেন, তাকে ওই এভিডেন্সের, সাক্ষ্য প্রমাণের চার দেয়ালের মধ্যে রায় দিতে হচ্ছে। সোমবার রায় ঘোষণার সময় শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বলেন, তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেন না। এই প্রেক্ষাপটে পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক সবাই প্রশ্ন তুলেছেন সিবিআই এর তদন্ত নিয়ে। সিবিআই আগে উত্তর দেখেছে, অঙ্ক করার সময় আগে উত্তর দেখেছে এবং পরে অঙ্কটাকে সাজিয়েছে। এর পাশাপাশি এই প্রশ্ন উঠছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের কি হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই?
তাতে কি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে তা থাকবে? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করলেও 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় দুজনেই জামিন পেয়ে যান। তাই প্রশ্ন উঠছে, এরপর সিবিআই কি করবে? এতদিন আদালতে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ তারা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে করেছিলেন, তার সপক্ষে কি যথাযথ প্রমাণ সম্বলিত চার্জশিট তারা পেশ করতে পারবে? সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার জন্য সিবিআই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেষ যেদিন হিয়ারিং হয়েছিল ওনারা বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমরা জমা দেবো। এখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দেওয়া প্রতিশ্রুতি যদি তারা রক্ষা না করেন তাহলে বুঝতেই পারছেন আফসোসের আর আমাদের কোনো জায়গা থাকতে পারে না। কিন্তু আমরা তাহলেও বিষয়টা ছাড়ছি না। ওরা যদি সাপ্লিমেন্টারি চার্জশিট না দেয় আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আমরা জানি রাস্তার আন্দোলন এবং মানুষের গণ আন্দোলন, গণবিস্ফোরণ কোন জায়গায় যেতে পারে, এবং ওই সিবিআই সত্যি কথা বলতে সিবিআই শুধু নয়, তার সঙ্গে আরও যারা জড়িত ছিল তারা কিন্তু বাধ্য করছে মানুষকে এই রাজপথের এই আন্দোলনে সামিল থাকতে। শিয়ালদা আদালতে পেশ করা রিপোর্টে সিবিআই জানিয়েছে বৃহত্তর ষড়যন্ত্রে দুজনের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। পরবর্তী তদন্তের পর সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। সিবিআই কি তার কথা রাখবে? ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, মা বাবাকে দীর্ঘক্ষণ মৃতদেহ দেখতে না দেওয়া, তড়িঘড়ি মৃতদেহের সৎকার, আরজিকর কাণ্ডে এরকম গুচ্ছ অভিযোগ ঘিরে যে প্রশ্নটা জোরালো হয়েছে তা হলো, শুরু থেকেই কি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন দুপক্ষই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে। সেই জল্পনাই আরো জোরালো হয়েছে শিয়ালদা কোর্টের রায়, কারণ বিচারক অনির্বাণ দাসের লেখার রায়ে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। রায়ের 137 নম্বর পৃষ্ঠায় বিচারক লিখেছেন, জিজ্ঞাসাবাদের সময় 17 নম্বর সাক্ষী জানান তিনি লক্ষ্য করেছিলেন বেশ কিছু নমুনা দূষিত অবস্থায় ছিল। অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী অভিযুক্তর উপস্থিতির বিষয়টা ধোঁয়াশাচ্ছন্ন করে দিতে এবং অন্যদের আড়াল করতে ইচ্ছাকৃতভাবে নমুনা দূষিত করা হয়েছিল। ইনকোয়েস্ট কে করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই প্রশ্ন সেখানে তোলা হয়েছে। সেখানে দেখুন সূর্যাস্তের পরে ময়না তদন্ত, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। এবং হচ্ছে যে ময়না তদন্তের সময় সাক্ষী হিসেবে যাদেরকে রাখা হয়েছিল সেই সব প্রশ্নগুলো দেখবেন যে আমাদের এগুলো অভিযোগের বিষয় আর নেই, এগুলো হচ্ছে যে আমাদের মহামান্য আদালত তার যে রায় সেখানে এগুলিকে উল্লেখ করেছেন। বিচারক রায়ের পর লিখেছেন, রিপোর্টে দেখা গেছে নিহত চিকিৎসকের ময়না তদন্তের সময় তার শরীরের কয়েকটি অংশ থেকে নেওয়া নমুনায় অন্য এক মহিলার ক্রোমোজোম পাওয়া যায়। অভিযোগকারীর আইনজীবী দাবি করেছিলেন ধর্ষণ খুনে অন্য কোনো মহিলা জড়িত, তাকে পর্দার আড়ালে রাখা হয়েছে। এ বিষয়ে ফের তদন্ত প্রয়োজন। এরপরই রায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বিচারক অনির্বাণ দাস। তিনি লিখেছেন, তিনি ময়না তদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল। যে ট্রেতে ময়না তদন্ত হয় তা জীবাণুমুক্ত করা হয়নি। দেখা গেছে নমুনা সংগ্রহের আগে ডোম গ্লাভস বা অ্যাপ্রন পাল্টাননি। ভিডিওতে এটা পরিষ্কার যে ময়না তদন্তে ব্যবহৃত ছুরি কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়না তদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ময়না তদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে। পোস্টমর্টমের ভিডিওটা যেহেতু কোর্টে এক্সিবিট হয়েছে, প্রকৃত পরিবেশ মানে যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে মডেলের কথা বলা আছে বা যে গাইডেন্সের কথা বলা আছে সেই এই পোস্টমর্টমের ক্ষেত্রেও আর কি সেই অ্যাম্বিয়েন্স এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এবং তিনি বলেছেন যে এই পোস্টমর্টমটা হয়েওছে আর কি স্ট্রেচারের মধ্যে, প্রপারলি স্টেরিলাইজেশনগুলো হয়নি, যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আর কি পোস্টমর্টমের ব্যবহার হয়, এবং গ্লাভসও আর কি ডোম চেঞ্জ করেনি। রায় বিচারক আরও লিখেছেন, জেরায় অভিযুক্ত দাবি করে লালবাজারে পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে মারধর করে চুল ছিঁড়ে নেওয়া হয়। অভিযুক্তর আইনজীবীর সন্দেহ প্রকাশ করেছিলেন সেই চুলই তাকে ফাঁসাতে কাজে লাগানো হয়। এটা বিস্ময়কর যে কলকাতা পুলিশের সংশ্লিষ্ট অফিসারদের প্রশ্নোত্তরের সময় এরকম কোনো প্রশ্নই করা হয়নি। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে মানতে চাননি শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেন তিনি। 2016 সালে বারাসাত কোর্টে বিচারাধীন মাদক পাচারের একটি মামলায় এই বিচারক ফাঁসির সাজা দিয়েছিলেন। বিধাননগর থেকে 53 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছিল আনসার রহমানকে। তার আগেও কলকাতা পুলিশ এলাকায় মাদক সহ গ্রেফতার হয় আনসার রহমান। বারাসাত কোর্টে সেই মামলায় 32 বছরের আনসারকে ফাঁসির সাজা দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস। 8 বছর পর সারা ফেলে দেওয়া আরজিকর কাণ্ডে রায় দিলেন তিনি। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি হাইকোর্টে গেছে রাজ্য সরকার। একই আবেদন নিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআইও। মুখ্যমন্ত্রী বলছেন যে এই মামলা নিয়ে তারা হাইকোর্টে যাবেন, তারা ফাঁসি চাইছেন এবং তিনি শকড
যে আজকে কোর্টের জাজমেন্ট দেখে যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়, সেই কথা শুনে আপনাদের প্রতিক্রিয়া। তাহলে কি শিয়ালদা কোর্টের যে জজ উনি কি তাকেও মানছেন না? মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে আমি এই কথাটা জিজ্ঞেস করব, জজ যে রায়টা দিলেন তাহলে কি তাহলে জজের বিরুদ্ধেই উনি স্টেপ নিন। ওনার সঞ্জয়কে ফাঁসি দিতেই হবে এই মেন্টালিটিটা প্রথম দিন থেকে উনি দেখাচ্ছেন। কারণটা কি? যে এই পেছনে যারা জড়িত আছে আরও, আমরা প্রথম দিন থেকে, উনি যেদিন আমাদের বাড়িতে গেছেন সেদিনও আমরা বলেছি, উনি সেটাকে বের না করে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। কারণটা কি? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে আমি সরাসরি করতে চাই। অর্থাৎ আপনার মূল প্রশ্ন যে সঞ্জয়ের সঙ্গে আরও কারা অবশ্যই আছে। যে ডিএনএ রিপোর্টে তো পরিষ্কার, ভাইরাল ডিএনএ রিপোর্টে তো পরিষ্কার দেখা গেছে সেখানে অন্যদের উপস্থিতি, এবং আমাদের ধারণা ওরকম, এবং সিএফএসএল তো বলেছে যে ওই রকম জনবহুল জায়গাতে একজনের পক্ষে ওইরকম ঢুকে গিয়ে একটা ওরকম মেয়েকে মেরে চলে আসা অসম্ভব। তারপরেও উনি সেই সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্যে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে কি সবাইকে বুঝিয়ে দিতে চান আমি বিচার দিয়ে দিলাম? আমার বক্তব্য, আমার ডান দিকে বসা এই পরিবার, মা বাবাও এখন এসে গেছেন, আমি বলছি এরা কি পেলেন? এদের প্রশ্নগুলো আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, এদের মন থেকে কেউ এদের যে যন্ত্রণা, যে ক্ষত, সেটা ভুলিয়ে দিতে পারবে না। কিন্তু কোনো প্রলেপ কি দিতে পারলো? এর উত্তরটা হচ্ছে একটা বড় সড়ো এন এবং বড় সড়ো ও। এটা আমরা বলছি না, ওনারা বলছেন। সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ ওনার সামনে দিয়েছে, সিবিআইও দাবি করেছিল তার ক্যাপিটাল মৃত্যুদণ্ড চেয়েছিল, কিন্তু তিনি যা বিবেচনা করবেন, বিচার করে যা রায় দেবেন, সবাইকে সেটা মেনে নেওয়া উচিত। কারণ বিচারের উপরে আস্থা সবার রাখতেই হবে, ঠিক, বিচার ব্যবস্থার উপরে আমরাও সেরকম রেখেছি। এবং আমি মনে করি আমরা যে আশা করেছিলাম ওনার কাছে এবং বিশ্বাস করেছিলাম, তার পূর্ণ মর্যাদা দিয়ে আজকে তিনি রায় দিয়েছেন। রায়ের আপনি এটা আগের শুনানির দিনও বলেছেন। রায়ের কপিটা আমরা এখন হাতে পাইনি, রায়ের কপিটা হাতে পেলে আমরা বিষয়টা পুরো পরিষ্কার জানতে পারবো কেন উনি এই ব্যাপারটা বলেছেন। পাশাপাশি উনি বলেছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এটা উনি কনসিডার করছেন না, বিরল নয়। হয়তো উনি যে সিবিআই যেটা ওখানে প্রমাণ করার প্রয়োজন ছিল, বিরল থেকে বিরলতম ঘটনা যে সমস্ত গাইডলাইনগুলো আছে, সেগুলো তো সিবিআই তুলে ধরতে পারেনি। এটা সিবিআইয়ের পুরো ব্যর্থতা। সিবিআই ব্যর্থতা অবশ্যই। সিবিআই এর আগে যে রিমান্ড লেটার বা সুপ্রিম কোর্টে যা যা দিয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় পড়ে স্তম্ভিত হয়ে গেছিলেন, আমি একটু আগেই কমেন্টগুলো পড়ছিলাম। তো সেইটা তার মানে কাগজপত্রে রয়ে গেল, কিন্তু এইখানে আপনি বলছেন আদালত কনভিন্স হলেন না। তো যে তথ্য প্রমাণ দিয়েছে, চার্জশিট যে দিয়েছে বা চার্জশিটের সঙ্গে যে পেপার সাবমিট করেছে কোর্টের কাছে, সেখানে তার কোনো প্রতিফলনই নেই। নির্মাণ এক হচ্ছে যে এটা ছাড়াও বহু প্রশ্ন কিন্তু এই গোটা পরিবার এবং যে অসংখ্য মানুষ টেলিভিশন দেখছেন, যারা রাস্তায় নেমেছিলেন, প্রত্যেকের মনে আছে যে তাহলে 14 তারিখের ঘটনার পিছনে কে, কেন 13 তারিখে শৌচাগার ভেঙে ফেলা হলো, কেন 14 তারিখের ঘটনা পুলিশ দাঁড়িয়ে দেখলো, বারবার কেন সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে ক্রাইম সিন অল্টার হয়েছে, সেই অল্টারেশন কেন থামানো গেল না, ইত্যাদি এবং ইত্যাদি। অনির্বাণ, বিচারপতি রায় দেওয়ার সময় মানে ডেথ সেন্টেন্স দিলেন না, এটা দেওয়ার সময় একটা লাইন হতে পারে মাথায় ছিল যে সিবিআই দাবি করেছে ট্যাম্পারিং অফ এভিডেন্স, অর্থাৎ যদি এখানে কোথাও ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়ে থাকে এবং ইনকেস সঞ্জয় হয়তো বা ডেথ সেন্টেন্স দিয়ে দিলে আর তো সেটা ইয়ে করা যাবে না, রিভার্ট করা যাবে না, হতে পারে তিনি এটা মাথায় রেখেছিলেন। কারণ সিবিআই নিজেই কিন্তু প্রথম চার্জশিটের প্যারাগ্রাফ 16.20 we want and insist upon death penalty in most sinister and sensitive crime। আবার বলছি, আমার ওই একটি মামলার কথা মনে পড়ছে, কারণ যখন ওই মামলাটা পেন্ডিং ছিল সিবিআই ইনভেস্টিগেশন, ইন দি মিন টাইম সব অ্যাকিউজড খালাস হয়ে গেলেন। ঠিক সেই সময়ে যখন মামলাটি শুনানির জন্য উঠল, মহামান্য বিচারপতির কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা তো আপিল ফাইল করে দিয়েছি। কিন্তু এটা সিবিআই পেন্ডিং নয়, সিবিআই তদন্ত করেই তো এটা হলো, সিবিআই পেন্ডিং নয়। এবার সেখানে পেন্ডিং নয়, মানে ডিফেন্স ওটা আপিল ফাইল করে দিয়েছে, আপিল ফাইল হয়ে যাবে। মুশকিল হচ্ছে এই আপিল ফাইল করার সঙ্গে সঙ্গে ওই যে ওনাদের যে দাবিগুলি আছে, যে পুনরায় তদন্ত করা, ফার্দার ইনভেস্টিগেশন করা, এবং যে যে প্রশ্নগুলো আছে, কারণ এটা পড়লেই বোঝা যাবে, এখনো পর্যন্ত আমার দু একটি জায়গা চোখে পড়েছে, আমি একটু কনফার্ম হয়ে বলবো, সে বিষয়ে আমি এখনই মন্তব্য করছি না। কিন্তু এই যে
এরারগুলো আছে, যে প্রশ্নগুলো, এই চেনটা এস্টাবলিশ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, বা অথবা পোস্টমর্টম রিপোর্টে যে কটা ক্ষত চিহ্নের কথা আছে সেটা জাস্টিফাইড হচ্ছে না, একজনের দ্বারা কি জাস্টিফাইড হবে, এই প্রশ্নে যে তদন্ত সেটা না এগোলে বাকিটা কিন্তু সম্ভবপর হবে না। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। বিচারক জানিয়ে দিয়েছেন এই ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম মনে করেন না। কিন্তু কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিচারকের সামনে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে পারল না, এই প্রশ্ন ঘিরেই এখন জোর চর্চা। অনেকেরই প্রশ্ন, সিবিআই কি প্রমাণ করতে পারল না নাকি করল না? এর মধ্যে সিবিআইকে দুষে অত্যন্ত দ্রুততার সঙ্গে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে গেছে রাজ্য সরকার। যে দ্রুততার নেপথ্যের কারণ নিয়ে খোদ নিহত চিকিৎসকের মা বাবার মনেই প্রশ্ন রয়েছে। অতি সক্রিয় কি খেলা গেম এনার পেছনে আছে, উনি একজন বড় রাজনীতিবিদ, আমাদের মুখ্যমন্ত্রী, কোনো রাজনীতি নিশ্চয়ই ওনার সেই জন্য নির্দেশ দিয়েছেন এরকম। এই আবহেই এবার রাজ্য সরকারের পথে হাঁটতে চলেছে সিবিআই। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে যাচ্ছে তারা। সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আলোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে একটা রাজনৈতিক চাপ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, সরকার নিজেদের ফেস সেভ করবার জন্য যতদূর পর্যন্ত পারা যায় চেষ্টা করছে, অন্যদিকে কিছু মানুষ মনে করছে তারা পার পেয়ে গেছে। এর মধ্যে সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে হাইকোর্টে যাচ্ছে, তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি, এবং মানুষও প্রত্যাশা করছে, মানুষ হতাশ, বিরক্ত, কিন্তু তারপরেও তাদের আস্থা আছে যে যখন আদালতের নজরদারিতে এবং নির্দেশে তদন্ত চলেছে তখন প্রকৃত অপরাধীরা একদিন সামনে আসবে এবং সাজা পাবে। হাথরস কাণ্ড ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে দিল্লির সরকার সিবিআই এর যে অফিসার মারফত, সীমা আহুজা নাকি নাম, তাকেই যখন দায়িত্ব দিয়েছিল সিবিআই পক্ষ থেকে অভয়াকাণ্ডে, আমরা তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে রাজ্যের সঙ্গে সঙ্গে দিল্লির একটা কোনো খেলা নিশ্চয়ই আছে, তা না হলে হাথরস খ্যাত সীমা আহুজাকে এই কেসের দায়িত্ব দিল কেন? এবং বোঝা গেল যে সিবিআই কিছুই করেনি। কালকে সিবিআই আবার যাবে হাইকোর্টের কাছে, কি বলবে? বলার মতো কোনো মুখ কি সিবিআই থাকছে? তদন্ত তো 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। শুনানিতে হাইকোর্ট প্রশ্ন করে, আমৃত্যু কারাবাসে সাজাপ্রাপ্ত অপরাধীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের করা মামলা কি আদৌ গ্রহণযোগ্য, বিশেষ করে যে পক্ষ এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যেই নেই? ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তর্ভুক্ত না করেই রাজ্য সরকার কি এমন মামলা করতে পারে? না, রাজ্য সরকারের এখানে করার কোনো এখতিয়ার নেই মামলা, আমার মত সেটাই। কারণ এখানে মামলা করতে পারেন সিবিআই, ভিকটিম ফ্যামিলি আর অ্যাকিউজড, এরা তিনজন মামলা করতে পারে, বা মামলার মধ্যে যারা পার্টিস তারা। রাজ্য সরকার এখানে মামলার না তদন্ত করেছে না কিছু করেছে। এখন রাজ্য সরকারের যেহেতু কোনো ভূমিকা নেই, তাই তারা মামলা করছেন, এটা পাবলিক সেন্টিমেন্ট দেখানোর জন্য করছেন। মামলার শুরুতেই সিবিআই এর আইনজীবী বলেন, রাজ্য সরকার এই মামলা করতে পারে না। তদন্তকারী সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন যিনি সাজা পেয়েছেন তাঁরা এই মামলা করতে পারেন। এর বাইরে শাস্তি নিয়ে মামলা করার অধিকার কারও নেই। পাল্টা অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এ রাজ্যের পুলিশের কাছেই অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকারের তরফেও মামলা করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকার এই দাবি করলেও বিচারপতি রেফারেন্স টেনে বলেন, সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামায় দেখা যাচ্ছে যে উপযুক্ত সাজা দেওয়া হয়নি, এই মর্মে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের তরফে মামলা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্য সরকারের আবেদন গ্রহণ করা হয়নি। তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছিল। জবাবে রাজ্য সরকারের তরফে বলা হয়, সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে পরিস্থিতি অন্য। এরপর বিচারপতি জানতে চান, আরজিকর মেডিকেলের ঘটনায় অভিযোগ কে দায়ের করেছিল। রাজ্য সরকারের তরফে জানানো হয়, পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই বিচারপতি বলেন, তদন্তভার তো সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল। তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, এর ফলে রাজ্য সরকারের অধিকার খর্ব হয়ে যায় না। এই প্রেক্ষাপটেই এবার সিবিআইও শিয়ালদা আদালতের আমৃত্যু কারাবাসের রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে। রাজ্য সরকার এখানে তার সদিচ্ছা, মা বোনেদের সম্মান, যারা এইভাবেই ধর্ষণ এবং খুন বিরলতম কাজ করে, তাদের ফাঁসির সাজা চাই, এই সদিচ্ছাটা, এই কড়া অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকার। আর চাপের মুখে পড়ে এখন দৌড়চ্ছে সিবিআই। মমতা ব্যানার্জি
থিংস টুডে, দ্য রেস্ট থিংস টুমরো। হাইকোর্টে রাজ্য সরকার গেছে এনহান্সমেন্ট অফ দি পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে কে? সিবিআই। ভাবুন কেন? পরে এমনি করে বলছে আমরাও চাইছি। তা তোমার চাওয়া আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন? কলকাতা পুলিশ যে সরকারের অধীনস্থ তাদের বিরুদ্ধেই শুরুতে আরজিকর মামলার তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছে। আবার নরেন্দ্র মোদীর অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ তারা কলকাতা পুলিশের দেখানো পথেই হেঁটেছে, সত্যি উদ্ঘাটনে কোনো চেষ্টা করেনি। এখন রাজ্য সরকার ও সিবিআই দুপক্ষই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে। সরকার চাইছে না কোনো প্রতিবাদ হোক, সরকার চাইছে না যে সত্য ঘটনা প্রকাশ পাক, মানুষের কাছে যাক। এখন সেই পরিপ্রেক্ষিতে আজকে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে হবে, এই বিষয়ে হাইকোর্টে যাওয়া আমাদের কাছে একটু অবাকই লাগছে যে কেন সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোটা এত জরুরি। যদি নাও হয়, ফাঁসি নাও হয়, যদি এমনও শোনা যায় যে সঞ্জয় রায় জেলের মধ্যে আত্মঘাতী হয়েছেন অথবা অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর বেরোয়, তাতেও বিস্মিত হব না আমরা। খোদ নিহত চিকিৎসকের পরিবার ও রাজ্য সরকার এবং সিবিআই দুইয়ের ভূমিকাতেই অসন্তুষ্ট। সাধারণত রেয়ার অফ রেয়ার কেস কখন বলেন জজ? যখন তদন্তকারী সংস্থা তার পেছনে তদন্তের পেছনে কোনো প্রশ্ন না তুলতে পারে। কিন্তু জজ তো যে রায়ের কপি দিয়েছেন সেখানে অনেক প্রশ্ন, তারপরেও যে জজ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছেন সঞ্জয়কে, সেটাই আমার কাছে বেশি মনে হয়েছে। সিবিআইয়ের গাফিলতির জন্যই সঞ্জয়ের ফাঁসি হয়নি। শিয়ালদা কোর্টের রায়ে সিবিআই এবং টালা থানার পুলিশ দুপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রায়ে বিচারক অনির্বাণ দাস লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি, তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশকাচের তলায় রেখেছেন, সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মত টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। এবার হাইকোর্টে আমরা যখন একটা সুনির্দিষ্ট সুস্থ তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, তখন হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সুতরাং সিবিআইয়ের উপরে তো ভরসা রাখতেই হবে। সিবিআই রাজ্য পুলিশের উপরে যা পরিস্থিতি হয়েছে সেদিন, সেই উপরে ভরসা রাখা যায় না, তারপরে আর পুলিশের উপরে সিবিআইকে দিয়েই কাজ করিয়ে নিতে হবে এবং কোর্টের মাধ্যমে সিবিআইকে দিয়ে কাজ করানোর চেষ্টা করব। একটা হচ্ছে যে এই পরিবার এই স্টুডিওতে বসে বাবা মা কাকিমা একেবারে বলেছেন যে হ্যাঁ সিবিআইয়ের ওপর আস্থা রাখতে হবে, কিন্তু সিবিআইকে তারা এই রায় হওয়ার এমনকি তার কয়েকদিন আগে থেকেই ব্যর্থ বলে মনে করেছেন। কোট আনকোট এই স্টুডিওতে প্রথম চেয়ারে বসে বাবা বলেছেন সিবিআই কোনো কাজই করেননি। এটা কৌস্তবের কাছে আমার যদি প্রথম প্রশ্ন হয়। দ্বিতীয় প্রশ্ন যে আলটিমেটলি আবার বলছি, কয়েনের উল্টো পিঠটা কি, যে সিবিআইকে রাজ্য সরকারের পথেই হাঁটতে হচ্ছে। ক্রনোলজি কি বলছে? সোমবার সন্ধ্যে 7:30 রায় আপলোড হলো, মঙ্গলবার 10:30 মধ্যে, সকাল 10:30 মধ্যে মামলা ফাইল হয়ে গেল কলকাতা হাইকোর্টে এবং বুধবার আজকে শোনা যাচ্ছে যে সিবিআই অ্যাফার্মেশন হয়ে গেছে এবং শুক্রবার সকালে মামলা ফাইল হবে। আমি বলছি এটা কৌস্তব যে রাজনৈতিক বাধ্যবাধকতা, যে রাজ্য চলে গেছে সিবিআইকে যেতে হবে, নাকি জনমতের চাপ? এখানে তো সিবিআইকে আমরা তো সিবিআইয়ের মুখপাত্র নই বা এখানে সিবিআইকে কী করলো না করলো দায়ভার আমাদের নয়। স্পষ্ট যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা প্রথম কথা এই মামলাটা যখন করেছিলাম, শুভেন্দু অধিকারী পিল করেছিলেন একটা, আমিও একটা পিল করেছিলাম। সেই দুটো জায়গাতে আমাদের যেটা বক্তব্য ছিল সে এবং খুব যুক্তিযুক্ত কারণ ছিল তার পেছনে, যে প্রথম থেকে রাইট ফ্রম ডে ওয়ান যেভাবে যেই তৎপরতার সাথে সেকেন্ড পোস্টমর্টম না করতে দেওয়া, যেভাবে একজন শাসক দলের বিধায়ক পুরো তৎপর হয়ে, এবং এই মেয়েটির বাবা বা মায়ের থেকে শুনবে সুমনদা, আমি কালকে গেছিলাম সেখানে বলছে, আমার তখন এত লাগছে শুনতে, যখন মেয়েটাকে ইলেকট্রিক চুলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, নির্মল ঘোষ বিধায়ক পানিহাটির, ওই সে সঞ্জীব মুখোপাধ্যায় যার নাম ওই ক্রিমেশন সার্টিফিকেটে আছে, ওর পিঠ চাপড়ে বলেছে ওয়েল ডান মাই বয়। একদম এই ধরনের ঘটনা এই স্টুডিওতেই বসে তারা বলেছেন দুদিনের মধ্যে। আমি তোমার কাছে যাচ্ছি, আমি বলছি কিন্তু তুমি সিবিআই এর মুখপাত্র নাও মানলাম, কিন্তু সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার দফতরের মধ্যে পড়ে। তুমি নিশ্চয়ই কর্মীবর্গ মন্ত্রকের মধ্যে পড়ে, তুমি নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের দূরত্ব তৈরি করছো। আমি তোমাকে জায়গাটা বোঝাতে চাইছি।
প্রথম কথা, আমি এটা তোমার স্টুডিওতে তুমি যদি আগের আর্কাইভ থাকে তুমি দেখো, আমি বারবার বলেছি যেভাবে পুলিশ বায়োলজিক্যাল এভিডেন্সকে ট্যাম্পার করছে সিবিআইয়ের পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক হয়ে দাঁড়াবে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি এই সন্দীপ ঘোষের মতো লোক, অনেকের এখানে রিজার্ভেশন থাকতে পারে চার্জশিট না হওয়া, বা আমি এখনো বিশ্বাস করি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট ইজ ফোর্থ কামিং হবে। আমি তোমার স্টুডিওতে আজকে বসে বলে যাচ্ছি। এটা মূল সমস্যা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর, বিশ্বাসযোগ্যতার অভাব। সমস্যাটা আসছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য। পরিবার বলছে যে এই তৎপরতা একমাত্র দেখা গেছিল যখন তড়িঘড়ি বডিটা অন্ত্যেষ্টি করে দেয়া হলো, যখন নিয়ম ভেঙে বিশেষ পারমিশন করিয়ে সূর্যাস্তের পরে পোস্টমর্টম হলো। এইখানে তৎপরতা, রাজকের তৎপরতা, পরিবার পাশাপাশি দেখছে। মৃতার পরিবারের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সম্পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি, কালকে যে স্টেটমেন্ট মিতার বাবা যিনি করেছেন, সেই স্টেটমেন্টটা যতটা না মানে আবেগ থেকে করা, তার থেকেও বেশি তার মধ্যে এক ধরনের রাজনৈতিক ভাবে তিনি বিভ্রান্ত হয়েছেন, এটা মনে হচ্ছে তার মধ্যে এরকম করে। তার কারণ তিনি একমাত্র মেয়েকে হারালেন, তারপরে রাজনীতি কোনো ভোটে দাঁড়াবেন না। তারা মুখ্যমন্ত্রীকে অ্যাকিউজ করেছেন যে আপনার কোথায় ছিল, মানে আপনি লোপাট করেছেন কেন। এটা তো সরাসরি মুখ্যমন্ত্রীকে সরাসরি করে বলা। এখানে কেন এই প্রসঙ্গটা আসবে? কারণ আমরা যে 172 পাতা জাজমেন্ট দেখেছি, সেখানে তো যে প্রসঙ্গগুলো নিয়ে সন্দেহ ছিল, সংশয় ছিল, তার মধ্যে মেজর জিনিসগুলো প্রত্যেকটা পরিবার শুধু নয়, কলকাতা হাইকোর্ট অবধি বলেছে যে প্রশাসন শুরু থেকে এই পরিবারের পাশে ছিল না। প্রশাসন পরিবারের পাশে ছিল না। দেখুন, নজিরবিহীনভাবে প্রথম শুনানির প্রথম দিনে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত যদি থাকতো তাহলে আমি উল্টো কথা বলি যে তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে কলকাতা হাইকোর্ট কেড়ে নিতই না যদি এই পরিবারের পাশে প্রশাসন থাকতো। মনে হয় না কোনো একটাতে তারা একটা কনক্লুশনে আসতে পেরেছেন, বা যারা অন্যায় করেছেন তাদেরকে প্রপার শাস্তি দিয়েছেন। আমরা দেখলাম আমাদের যেহেতু প্রিয় মল্লিক ছাড়া পেয়ে গেলেন, আরও অনেক 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 এবিসিডি ছাড়া পেয়ে গেলেন প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমরা প্রত্যেকটা সারদার কেস আমরা সবাই ভেবেছিলাম যে সিবিআইয়ের উপরে ভরসা রেখে একটা সেন্ট্রাল এজেন্সি, অন্তত রাজ্য সরকার যদি আমাদের সুশাসন না দিতে পারে অন্তত তারা দেবেন। সেটা তো ব্যর্থ একদম, কারণটা আমি জানি না, লোকে বলে সেটিং। এদিকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক অপরাধ, প্রাতিষ্ঠানিক খুন, অথচ কোনো তদন্তকারী প্রতিষ্ঠানই এই বাবা মাকে ভরসা দিতে পারছে না। না আমি আসছি না রাজ্যের না আমি সেইখানেই আসছি। আমার সবচেয়ে যেটা দুঃখের, ঠিক আজকে যেটা দেখছি সঞ্জয় রায় গেছে, আমি জানি সঞ্জয় রায়ও খালাস হয়ে যাবে। কেন? কামদুনি ক্ষেত্রেও একই হয়েছিল। আমি বারবার বলছি যে একই হয়েছিল, যে পুলিশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি 1 মাসের মধ্যে ফাঁসি দেব। তারপরে দেখলাম উল্টে তার পুলিশ কামদুনির মানুষের সাথে যারা জাস্টিস চাইছিলেন, এবং আমরা সবাই সেখানে পুলিশ যে ব্যবহারটা করছিলেন, এই দুটো এক মেলে না। তার কামদুনির ক্ষেত্রে যেটা উনি বললেন সেটা হচ্ছে যে আপার কোর্টে যখন গেল, আপার কোর্টে যাওয়ার পর যখন সেই সাজাটা হলো না, সাজাটা যখন মুকুব হয়ে গেল এবং ছাড় পেয়ে গেল, সেই সময় কে ছিলেন তার আইনজীবী? কে ছিলেন আইনজীবী? কেন কনভিকশন হলো না? কেন কনভিকশন হলো না? আপনি বলতে পারেন বলতে দেওয়া হোক। কিন্তু আমি বলছি কথা যখন নৈতিকতার জায়গা থেকে আসছে, নৈতিকতার সঙ্গে সেখানে তার রাজনৈতিক পরিচয়টাও এখানে আসবে। রাজনীতি করেন সেটা তার ব্রিফ নেওয়ার ক্ষেত্রে খুব বড় ইস্যু। কি 1 নম্বর, দুই হচ্ছে অর্ণব, সেটা হচ্ছে যে ঘনিষ্ঠ ফনিষ্ঠ নয়। পাবলিক প্রসিকিউটর 11 মাসের মধ্যে যদি 14 বার চেঞ্জ হয়, সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না? কিন্তু আমি যখন আপনাকে বললাম সেটার মধ্যে তো কোনো পলিটিক্যাল জল্পনা দলের ব্যাপারই নয়। দুটো ঘটনার মধ্যে সমান নয়, কিন্তু ওখানে তো মানে যে নির্যাতিত এবং যাকে খুন করা হয়েছে তারা হচ্ছে মাইনর, বয়সে মাইনর, সেটাও কিন্তু কম নয় খুব একটা, মানে যাই হোক না কেন অপরাধের গ্র্যাভিটি কোনো মানদণ্ডে বিচার হয় না। ক্লাস 8 এর যদি আমরা আজকে দেখি যে রাজ্য আমি বলছি বুড়াপে কাজ করছে, ক্লাস 8 এর 12 বছরের একটা মেয়ে খুন হয়েছে, রাজ্য সরকার কাজ করছে এবং রাজ্য সরকার চাইছে যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। সেইখানেই প্রশ্ন যে কামদুনিতেও কিন্তু লোয়ার কোর্টে ফাঁসির আদেশ হয়েছিল, তারপর 4 জন খালাস হয়ে গেল। আমি একটা প্রশ্ন
তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় নিম্ন আদালত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। একদিকে যেমন ধৃত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার, অন্যদিকে একই দাবিতে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও। এরই মধ্যে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে আরজিকর মামলার শুনানি। বুধবার অর্থাৎ 29শে জানুয়ারি মামলাটি শুনবে সর্বোচ্চ আদালত, কিন্তু বুধবার সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় চরম হতাশ হয়েছে নিহত চিকিৎসকের পরিবার। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটা নষ্ট করেছে। বুধবার দেশের প্রধান বিচারপতি বলেন তাদের কাছে 3টে আবেদন জমা পড়েছে, বাকি পক্ষের বক্তব্য শুনতে হবে। পিটিশনের কপি বাকি মামলাকারীদের দিতে নির্দেশ দেন তিনি। উনি তো বলেছেন প্রথমে আজকে পড়াশোনা করে আসেনি, কেসটা সম্বন্ধে স্টাডি করতে পারেনি বলে আজকে শুনতে পারবো না, 7 দিন পরে আমি শুনবো। উচিত ছিল ওনার পক্ষে আজকেই শোনা এবং কিছু সিদ্ধান্ত নেওয়া। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েই আমাদের মামলাটা নষ্ট করেছে। এটা আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে নতুন করে তদন্ত করানোর আবেদন জানান তারা। একগুচ্ছ প্রশ্ন সহ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাদের প্রশ্ন ছিল, পোস্টমর্টেম রিপোর্টে প্রবল ধস্তাধস্তির ইঙ্গিত থাকলেও সেমিনার হলে তার কোনো প্রতিফলন নেই কেন? ম্যাট্রেস, চশমা, জলের বোতল সব সাজানো থাকলো কিভাবে? পাশের ঘরে থাকা নার্সরা কেন কিছু টের পেলেন না? নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন 8 থেকে 9 আগস্ট অব্দি ভোরের ডিউটি রস্টার সামনে আনা হলো না? কেন 8 তারিখ রাতে ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ডাক্তারকে ট্রায়াল কোর্টে হাজির করা হলো না? ধর্ষণ খুনের ঘটনা কেন পরিবারকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল? মা বাবা হাসপাতালে গেলে কেন তাদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়? শেষবার তরুণী চিকিৎসকের সঙ্গে যে 4 জন ডাক্তারকে দেখা গিয়েছিল তাদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? তড়িঘড়ি মৃতদেহের সৎকার নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। এমনকি সুপ্রিম কোর্ট মামলাটি হাইকোর্টে ফিরিয়ে দেবে বলেও আশা করছেন নিহত চিকিৎসকের বাবা। এটা 100% সবাই জানে এবং বড় বড় বিশেষজ্ঞ লয়ার যা আছেন তারাও বলেছেন। আশা করছি সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে বিষয়টা ভালো করে দেখে এবং হাইকোর্টে মামলাটা ফেরত দিয়ে দেবে, আমরা এই আশা রাখি। মুখ্যমন্ত্রী নিজে যে সংস্থাকে বলছেন যে দেশের সেরা টিম কলকাতা পুলিশ, তারা প্রথম 4 দিন তদন্ত করেছে। আচ্ছা, কাগজে কলমে দেশের সেরা সংস্থা যারা সিবিআই, তারা তদন্ত করেছে, বাবা মা 42টা প্রশ্নের উত্তর পেলেন না। চার্জশিট হলো, সাজা হয়ে গেল, প্রশ্নের উত্তর পেলেন না। অর্থাৎ ভাবুন, 5.5 মাস আগে এই পরিবারটা ঠিক যেখানে দাঁড়িয়ে এত কিছুর পর আজকে 5.5 মাস পরেও সেইখানে দাঁড়িয়ে, এর কি জবাব আছে মানে সার্বিক জনসমাজের কাছে? নির্যাতিতার আইনজীবীর কথা শুনে একটা কথা মনে পড়ছিল, ছোটবেলায় অঙ্কের উত্তর দেখে গোটা অঙ্কটা কষতে হতো অনেক সময়। এই তদন্তে আমরা সেই একটা তার প্রতিক্রিয়া ছাপ দেখতে পেলাম। এখন দেখলাম হঠাৎ মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার অসম্ভব তৎপর। একটাই কথা বলতে পারি, দুরাত্মার ছলের অভাব হয় না। তুমি বলছো ব্যাক ক্যালকুলেশন? একদমই মানে উত্তরটা দেখে নিলাম, এবার আমি দেখছি কিভাবে এটা সাজাবো। উত্তরটা দেখে নিত, তারপর অঙ্কটা বাকি কষা হতো। এখন এই তদন্তে সেটা দেখতে পেলাম। এটা সিরিয়াস ইস্যুতে, সিরিয়াস কেসে এটা আমরা মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং এই সঞ্জয় রায়কে বলির পাশে অপরাধী, কিন্তু তাকে প্রধানত বলির পাঠা বানিয়ে বাকি গোটা তদন্তকে ধামাচাপা দেওয়া হচ্ছে। ক্যাপিটাল পানিশমেন্ট ইয়েস অর নো, তার চেয়েও বড় কথা যে আরও কারা অপরাধী যুক্ত আছে সেটাকে খুঁজে বার করা। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রথম দিনই যে আমি অপরাধী খুঁজে বার করে দিয়েছি। পুলিশ সিআইডি সেই রাস্তাতেই তদন্ত করেছে, আর পুলিশ সিআইডির সঙ্গে এখন দোষর হয়েছে সিবিআই। চার্জশিটে ছত্রে ছত্রে এই পুলিশ সিআইডি 4 দিনে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, চার্জশিটে সেই তথ্য প্রমাণ লোপাটকে কার্যত আড়াল করা হয়েছে সিবিআই চার্জশিটে, যা এই সময়কালে উঠে এলো। আমি সেই সঙ্গে সঙ্গে একটা জাস্ট ছোট জিনিস মনে করে দিচ্ছি যে এত কনস্পিরেসি থিওরির কথা বলা হচ্ছে যে এত কিছু করা হয়েছে, এত কিছু করা হয়েছে, অনেক প্রশ্ন উঠেছে। নিশ্চিত সেই প্রশ্নগুলো যদি এই যে চলে, মানে এই বিচার যদি চলে, হয়তো আরো মানে সেগুলো মীমাংসা কিছু হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি একটা মনে করে দিচ্ছি, শুধু 138 নম্বর পাতা, এই যে 172 নম্বর পাতার যে রায়, তার মধ্যে 138 পাতায় সেখানে একটা জায়গায় রয়েছে যে সঞ্জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার লালা কি করে ভিকটিমের দেহে, তো সেখানে উত্তর দিয়েছিল আমাকে পরে মেরে ওখানে নিয়ে করে দেওয়া হয়েছে, ওখানে ইমপ্লাইন করা হয়েছে। দেহ তো পুড়িয়ে দেওয়া হয়েছে তার আগে, ওকে ধরা হয়েছে পরের দিন। সুতরাং মানেটা কি? তার মানেটা হচ্ছে সঞ্জয়ের অ্যালিবাই কোথাওই দাঁড়ায়নি। তার সবথেকে বড় কারণ, সঞ্জয়কে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে পিছনে কারা, সে সমস্ত মিডিয়াকে বাইরের নামটাম বলেছে, ভেতরে কিচ্ছু বলেনি। তাকে অনেক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। আমরা কিন্তু এক নয়। আমি পরিষ্কার করে বলছি, ডে 1 থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসছে। পুলিশ মন্ত্রী তার দায়টাকে কি করে অস্বীকার করে? ডে 1 থেকে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা বা প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী কি করে অস্বীকার করে? মানে কোনো ডিডাকশনের জায়গা নেই।
পরিষ্কার করে সামগ্রিক ন্যায় বিচারের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মা তুলছেন, সেই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন। ওনারা এতদিন ধরে কোনো রাজনৈতিক দলের নাম নেয়নি। জাজমেন্ট বেরোনোর আগের দিন ওইখানে বসে বাবা মা বললেন যে তৃণমূলের লোকেরাই তো আমার কাছে গেছিল, আমার এই মেয়েকে পুড়িয়ে দেওয়া হলো, তারাই তাৎপর হয়েছিল, কোনো দলে তো নাম বললেন, একদম নাম পরিচয়। আজকে কেন হবে? আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তদন্ত করছিল পুলিশ, এগুলো তো ইস্যু আসবে। কামদুনি কথা বলছো, জাস্টিস বাগচির জাজমেন্টটা দেখো, প্রত্যেকটা জাজমেন্টের প্রত্যেক প্যারাগ্রাফে এটা বোঝা যাচ্ছে তিনি কতটা অসহায়। তিনি চাইছিলেন ওই ডেথ রেফারেন্স কেসে ডেথটাকে কনফার্ম করতে, কিন্তু সে কি ফাউন্ডেশনের জন্য পারেনি। ওই হয়ে যাবে, করে দে এই এটা করে দে, ওইভাবে চলছিল, যেভাবে মানে সরকার চলে। একটা অন্য কেসের কথা বলি সুমন্ত, আমারই করা একটা মামলা, বনগাঁর একটা ক্লাস 11-এর বাচ্চাকে তৃণমূল নেতার এক্স উপপ্রধানের ভাইপো রেপ করে। সে রেপ করে, প্রথমে কমপ্লেন হয় না, পরবর্তীকালে কমপ্লেন হয়, যেখানে ভিকটিমকে ওই অ্যাকিউজের সামনে নিয়ে গিয়ে বারবার তাকে ভয় দেখানো হয়, মানে জেলে থানায় নিয়ে গিয়ে মেয়েটাকে ভয় দেখানো হয়। তারপর হাইকোর্টে আসি, হাইকোর্টে তাকে প্রোটেকশন দেওয়া হয়, ট্রায়াল চলছে। ট্রায়ালে পিপির কাছে ওই উপপ্রধান গেছিল, যে মামলায় যে পিপি তার কাছে উপপ্রধান গেছিল, বললো সেটেল করতে, মানে পরিষ্কার বাংলা তুমি বিক্রি হয়ে যাও। সে পিপি বলেছে হব না। তার ফলে কি হচ্ছে না সুমনদা, আজকে আমার সাথে কথা হলো, আমি নাম করে আমি ইস্যু দিয়ে বলছি, আজ আমার সাথে কথা হলো ভদ্রলোক বলছে সাহেব বাচ্চাটা আমার মেয়ের মতো, আমার ওর বয়সে একটা মেয়ে আছে, আমি রাজনীতির লোক নয়, কিন্তু আমাকে থ্রেট করা হচ্ছে, আর এটাও বলা হচ্ছে আমার জায়গায় অন্য একজনকে দেওয়া হবে যাকে ম্যানেজ করা যাবে। এটা সরকার মানে পিপি বদল হবে, তুমি বলছো? পিপি বদল হবে, এটা পিপি ফোন করে আমাকে বলেছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত শুরুতে করেছিল কলকাতা পুলিশ, কিন্তু তাদের বিরুদ্ধে শুরু থেকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে, কিন্তু তারা বিচারকের কাছে এমন তথ্য প্রমাণ দিতে পারেনি যাতে তার মনে হয় এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। বিচারক জানিয়েছেন তিনি মনে করেন না এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। যদিও বিচারকের সঙ্গে সহমত নন বর্ষিয়ান আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা যদি বিরলের মধ্যে বিরলতম না হয় তাহলে কোনটা? এটা নিঃসন্দেহে একটি বিরলতম ঘটনা এই কারণেই যে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এতে একদিকে যেমন অনেকেই হতাশ, সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদ। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। সিবিআই ব্যর্থ বলে দাবি করছে তারা। পাল্টা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে পুলিশের দিকে আঙুল তুলছে বিরোধীরা। জাজমেন্টে দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে বিরল থেকে বিরলতম হবে, বিরলের মধ্যে বিরলতম হবে বলেছেন কি? যেভাবে একজন ডাক্তার অন ডিউটি তাকে ধর্ষণ করে ব্রুটালি খুন করা হয়েছে, এটা বিরলের মধ্যে বিরলতম নয়। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টেন্ডারের একটি বক্তব্যকেও হাতিয়ার করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি হরিশ টেন্ডারের বেঞ্চ কি বলছে? There has been a nationwide protest in relation to such unprecedented incident. That division, Kolkata High Court division বলছে it is an unprecedented incident. আর ইনি বলছেন বিরল থেকে বিরলতম নয়। দুটোর মধ্যে তফাৎ হয়ে গেল নাকি? আপনি কি মনে করেন? আমি তো মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম। স্ট্রিক্ট পানিশমেন্ট হওয়া উচিত। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার আগে পুলিশ তদন্ত চালিয়েছে। তারাই গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনাস্থল ঘিরে রাখা হয়নি? কেন মৃতদেহ উদ্ধারের 14 ঘন্টা পর এফআইআর দায়ের হয়েছিল? কেন মৃতদেহ সৎকার করতে অতি তৎপরতা দেখানো হয়েছিল? সোমবার রায় দিতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শিয়ালদা আদালত। বিচারক অনির্বাণ দাস তার রায় বলেছেন, সাক্ষ্য দেখে তার মত, টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। এটা তো একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তদন্ত এবং ইত্যাদি নামে কার্যত যেমন কলকাতা পুলিশ তেমন করেই সিবিআই
অভয়াকাণ্ডকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী একজনকে অপরাধী চিহ্নিত করেছেন, সেইখানেই আটকে থেকেছে মুখ্যমন্ত্রী কথাই তথাস্তু। বিচারক তার রায় লিখেছেন 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশ কাচের তলায় রেখেছেন, সাক্ষীর বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। রাজ্য পুলিশ যতটুকু পদক্ষেপ নিয়েছিল, যা যা পদক্ষেপ নিয়েছিল, যাকে অ্যারেস্ট করেছিল, তারই পরিপ্রেক্ষিতে সিবিআই ইনভেস্টিগেশন দাঁড়িয়ে আছে। আর তো কত নতুন কিছু হয়নি। হয়েছে কি, ধরলাম ভুল হয়েছে, ঠিক আছে ভাই, ভুল হয়েছে, গ্রহণ করলাম না, খুব তাড়াহুড়ো করেনি ঠিক মতো, ঠিক আছে, একজনকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে, আরো অ্যারেস্ট করা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সিবিআই পারলো না কেন? তাহলে আজকে ধরে নিতে হবে যে রাজ্য ধরে কেন? এটাই তো ঠিক, রাজ্য পুলিশ যা করেছিল সেটাই ঠিক, তার বাইরে সিবিআই কোনো কিছু করতে পারেনি। যদি কিছু করার থাকে তাহলে যদি না করতে পারে সেটা তো সিবিআই এর অপদার্থতা। নিঃসন্দেহে এটা একটা বিরলতম ঘটনা। এখন আদালত কি মতামত দিয়েছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, তার থেকে বড় কথা হলো মানুষ কি বলছে। মানুষের আদালতে বিচার হয়ে গেছে যে কাজ সঞ্জয়ের একার নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন।